প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি, একেবারে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে আসলে জেনে নিতে চাই, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলতে কি বোঝায়? উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি মানে উচ্চ ঝুঁকি দুটোই আসলে আছে। যে ঝুঁকিটা উচ্চ মানে ঝুঁকিপূর্ণ মায়ের জন্য, যে গর্ভাবস্থায় মা বাচ্চা অথবা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক, তাকে সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলা হয়। তো এটা হচ্ছে আসলে মানে নর্মালিতে একটা মা 9 মাস 10 দিন বা 40 সপ্তাহ প্রেগন্যান্সি ক্যারি করে। এই 40 সপ্তাহ সময়ের মধ্যে যে কোনো সময় তার ঝুঁকি মা বা বাচ্চার জন্য হতেই পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে মায়ের হয়তো আগে থেকে কিছু সমস্যা থাকে যেটা সে প্রেগন্যান্সি যদি ক্যারি করে গর্ভাবস্থার সময়, সেই ঝুঁকিটা বৃদ্ধি হতে পারে ওই সময়। অথবা যে গর্ভস্থ সন্তান থাকে, সেই গর্ভস্থ সন্তানের জন্য মায়ের কখনো ঝুঁকি বাড়ে বা বাচ্চার ঝুঁকি বাড়ে। এই জন্য যে যদি এই সমস্ত কন্ডিশনগুলো, কিছু কিছু কন্ডিশন থাকে যেই কন্ডিশনে মা যদি গর্ভাবস্থায় ক্যারি করে বা গর্ভাবস্থায় মায়ের ঝুঁকি হতে পারে, বাচ্চার ঝুঁকি হতে পারে, অথবা উভয়ের জন্য বিপজ্জনক হতে পারে, সাধারণত এই কন্ডিশনটাকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলা হয়। তো স্বাভাবিকভাবে সব প্রেগন্যান্সি তো একরকম হয় না। গর্ভাবস্থা একটা মায়ের জন্য বা একটা মহিলার জন্য খুব সুন্দর একটা সময়, কিন্তু এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে ক্যারি করাটা আমাদের সবার জন্য, আমাদের ডাক্তারদের জন্য কর্তব্য, যাতে মায়ের কোনো সমস্যা না হয়। তবে যেহেতু 9 মাস একটা দীর্ঘ টাইম, এই দীর্ঘ টাইমের মধ্যে আসলে কোনো সমস্যা হতেই পারে। প্রেগন্যান্সি হচ্ছে একটা মায়ের জন্য আসলে শুধু তার শারীরিক না, শারীরিক চেঞ্জ তো হয়, তার সাথে মায়ের মানসিকও পরিপূর্ণতা আসে। যেমন মা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার সৃষ্টি এরকম যে যখন বাচ্চা পেটে থাকে তখন মায়ের মানসিক পরিপূর্ণতা আসে, কিছু হরমোন রিলিজ হয়, বাচ্চাটা একটা ছোট্ট ভ্রূণ পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর পূর্ণাঙ্গ একটা মানে সমস্ত হাত পা সমস্ত অর্গান ভিতরে ডেভেলপ করে নিয়ে সে পৃথিবীর বুকে আসে। তো স্বাভাবিকভাবে এই 9 মাসের মধ্যে যে কোনো সময় মা বা বাচ্চার বা দুজনেরই যে কোনো সময় ঝুঁকি থাকতে পারে। তো যেগুলো ঝুঁকি তো আসলে থাকে, সব প্রেগন্যান্সি তো ঝুঁকি থাকে না, কিন্তু যেগুলোতে উচ্চ ঝুঁকি থাকে সেগুলোকে আমরা বিশেষ করে সেগুলো মাগুলোকে আমরা এগুলোকে আমরা চিহ্নিত করি কোন মাগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ, তারপরে সেই ব্যবস্থাতে আমরা সাধারণত যাই যে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি মায়ের বা বাচ্চার কিভাবে চলতে হবে। যেমন এটা মায়ের কিছু সমস্যার জন্য হতে পারে, কিছু বাচ্চার সমস্যার জন্য হতে পারে, বা দুইজনের সমস্যার জন্য হতে পারে, অথবা মায়ের আগে থেকে কিছু কিছু সমস্যা থাকতে পারে। যেমন আমরা সাধারণত মা আসলে মাকে আমরা প্রথমে যখন আমাদের কাছে চেক আপে আসে আমরা কিছু আগের হিস্ট্রি নিই। যেমন তার বয়সটা আমরা দেখি, যদি খুব কম বয়স হয় অথবা বেশি বয়স হয়। বেশি বয়স বলতে সাধারণত 35 বছরের পরে যদি হয়, আবার কম বয়স বলতে সাধারণত 15 বছরের আগে যদি হয়। তারপরে মায়ের হচ্ছে আমরা ওজনটা দেখি, যদি মা একদম খুবই কম ওজন সম্পন্ন হয় অথবা অতিরিক্ত ওজন সম্পন্ন হয়। তারপরে হচ্ছে মাকে আমরা সাধারণত কিছু প্রশ্ন করি, যেমন তার রক্তের গ্রুপ যদি আগে জানা থেকে থাকে, আর যা না জানা থাকলে তো আমরা পরীক্ষা করতে দিই। মায়ের যদি আগে থেকে হার্টের কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস আগে থেকে ডায়াগনোস থাকে, অথবা কেউ কেউ আগে থেকে প্রেশার আছে কিনা ডায়াগনোস থাকে, আগে যদি তার প্রেগন্যান্সি থেকে থাকে সেই প্রেগন্যান্সির কোনো কমপ্লিকেশন ছিল কিনা, যদিও যেমন আগের প্রেগন্যান্সিতে তার হয়তো বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, অথবা ডেলিভারি হওয়ার আগে আগে মারা গেছে, অথবা ডেলিভারির সময় মারা গেছে, অথবা তার আগে 2 বা 3টা গর্ভপাত হয়েছে, অথবা আগের বাচ্চার সময় তার অনেক আগে পানি ভেঙে গেছে, অথবা তার মাঝামাঝি সময় বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, অথবা বাচ্চা ডেলিভারি কিছুক্ষণ পরে বাচ্চা মারা গেছে। এই সমস্ত হিস্ট্রিগুলো সাধারণত আমরা নিই। তারপরে হচ্ছে মায়ের থাইরয়েডের সমস্যা আছে কিনা, থাইরয়েড আসলে বাচ্চার জন্য থাইরয়েড হরমোন তো খুব গুরুত্বপূর্ণ হরমোন বাচ্চা ডেভেলপের জন্য। তারপরে হচ্ছে বাচ্চা আগে তার মানে তার কোনো কোনো ক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই, যে ফ্যামিলিতে প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, মা বাবা বা দুজনে কারো আছে কিনা, এটা দেখি। তারপরে আমরা সাধারণত কিছু গর্ভাবস্থায়, যেমন এগুলো হচ্ছে আগের হিস্ট্রিগুলো আমরা সাধারণত নিই। তারপরে সে SLE বা মাল্টিপল যে অটোইমিউন ডিজিজগুলো আছে, এই ডিজিজে সে আক্রান্ত আছে কিনা,
অথবা তার ঘন ঘন খিঁচুনি হয় কিনা, বা খিঁচুনি, ডায়াবেটিস, প্রেশার এগুলো ওষুধের জন্য হয় কিনা। এগুলো আসলে দুটো জিনিস হয়। যারা এই সমস্ত যেমন প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে হচ্ছে আপনার খিঁচুনি রোগ, তারপর অটোইমিউন ডিজিজ, এইগুলো রোগের জন্য বাচ্চার সমস্যা হতে পারে, অথবা এই সমস্যাগুলোর জন্য তারা যে ড্রাগটা খাচ্ছে, যে ওষুধটা নিচ্ছে, ওষুধের জন্য সমস্যা হতে পারে। তারপরে যেমন এগুলো আমরা সাধারণত যদি থাকে, আমরা সেই স্পেশালাইজড ডাক্তারের সাথে ওনাকে কনসাল্ট করে আসতে বলি যে আপনি এখন বাচ্চা নিতে পারবেন কিনা। তারপরে গর্ভাবস্থায় কিছু আগে ছিল না, কিন্তু গর্ভাবস্থায় নতুন করে হতে পারে। যেমন আগে হয়তো তার ডায়াবেটিস ছিল না, কিন্তু শেষের দিকে 20 সপ্তাহ পরে যে তার ডায়াবেটিস ধরা পড়তে পারে, প্রেশার ধরা পড়তে পারে, অথবা আগে তার বাচ্চা নেগেটিভ ছিল কিন্তু বাচ্চার টেস্টই করা হয় না, অথবা টেস্ট হয়তো পরবর্তীতে করেছে বাচ্চা পজিটিভ কিন্তু ভ্যাকসিন নেওয়া হয় নাই। সেই সমস্ত ক্ষেত্রে প্রেগনেন্সিতে মায়ের ঝুঁকি বাড়তে পারে, বাচ্চারও ঝুঁকি বাড়তে পারে। বাচ্চার ঝুঁকির মধ্যে বাচ্চা যদি একের অধিক বাচ্চা হয়, বাচ্চা যদি জন্ম ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, অথবা বাচ্চা যদি জেনেটিক মানে নর্মালি বাচ্চা কিছু জন্মগত ত্রুটি থাকে, অথবা হচ্ছে মায়ের পানি বেশি থাকে পেটে, অথবা বাচ্চা জন্মগতভাবে কিছু ওই যে আমি একটু আগে বললাম যে একটা বাচ্চা তো আসলে পেটের মধ্যে থেকে সমস্ত জিনিস তৈরি করে নিয়ে আসে, যেমন তার সারা জীবন সে কিভাবে চলবে, কিভাবে সবকিছু কিন্তু মায়ের পেটের মধ্যে থেকে সে এগুলো সব তৈরি করে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে বাচ্চার হয়তো ডেভেলপমেন্টাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেই ক্ষেত্রে বাচ্চার ঝুঁকি হতে পারে, অথবা বাচ্চার ওজনের অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। তো সাধারণত এই জিনিসগুলো আমরা, বা আগে তার হয়তো প্রেগনেন্সিতে আগের বাচ্চাটা অনেক বড় হয়েছিল অথবা ছোট হয়েছিল, সেক্ষেত্রে এই বাচ্চারও ঝুঁকি হতে পারে। তো এইগুলা সাধারণত আমরা তাকে আগেকার হিস্ট্রিগুলো নিই যে তার এরকম কোনো সমস্যা, মানে আগের কোনো সমস্যা ছিল কিনা, আগের প্রেগনেন্সিতে কোনো সমস্যা ছিল কিনা নিজের, অথবা বাচ্চার কোনো সমস্যা ছিল কিনা, আর এই প্রেগনেন্সিতে সে কি কন্ডিশনে যে কনসেপ্টটা করছে, তার প্রেশার যদি আগে থেকে থাকে তার কন্ট্রোল ছিল কিনা, যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে ডায়াবেটিস তার কন্ট্রোল, সাধারণত ডায়াবেটিস, প্রেশার থাকলে এগুলো আমরা আগে কন্ট্রোল করে বাচ্চা নিতে বলি। থাইরয়েডের সমস্যা ছিল কিনা, এটা থাকলে আমরা আগে কন্ট্রোল করে নিয়ে বাচ্চা কনসিভ করতে বলি। সাধারণত যদি এগুলা সব কন্ট্রোল থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি এগুলা কন্ট্রোল না থাকে তখন আমরা প্রেগনেন্সিতে তাকে কিছু মেডিকেশন দিই বা প্রেগনেন্সিতে কিছু টেস্ট করাই। ম্যাডাম, একজন মা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এটি আসলে তিনি কিভাবে বুঝতে পারবেন এবং কখন তিনি আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন? আচ্ছা, এটা হলো সাধারণত আমরা তো নিয়ম, যখন মা ডাক্তারের কাছে আসেন বা চিকিৎসকের শরণাপন্ন হন, তখন আমরা এই হিস্ট্রিগুলো নিই যেগুলো বললাম, তারপরে কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা দিই। পরীক্ষা নিরীক্ষার মধ্যে সাধারণত আমরা বেসিক কিছু টেস্ট করে, আমরা যেমন বিপি, প্রেশারটা চেক করি, প্রেশার এই মুহূর্তে তার বেশি আছে কিনা, তারপরে হচ্ছে ওজনটা দেখি, মায়ের বয়স তো একটু আগেই বললাম, আমরা বয়সটা কত সেটা একটা শুনে নিই, ওজনটা বেশি কিনা, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। পরীক্ষার মধ্যে বেসিক কিছু টেস্ট থাকে, যেমন প্রেশার যদি আগে তার গ্রুপিংটা করানো না থাকে তাহলে আমরা গ্রুপিংটা দেখি, গ্রুপ কি, তারপরে কিছু রক্ত টেস্ট করি। রক্ত টেস্টের মধ্যে যেমন তার রক্তে কোনো সুগার যাচ্ছে, সুগার বেশি কিনা, সুগার বা স্বাভাবিক কিনা, তারপরে তার ইউরিনের টেস্টটা করাই, পেশাবে কোনো প্রোটিন যাচ্ছে কিনা বা সুগার যাচ্ছে কিনা। এছাড়া রক্তের কিছু বেসিক টেস্ট করায়, যেমন তার হেপাটাইটিস বি পজিটিভ কিনা, বা কোনো হেপাটাইটিস বি, সি এগুলো কোনো পজিটিভ কিনা, তার গায়ে রক্ত শূন্যতা আছে কিনা সেটা দেখি। তারপরে মানে বেসিক টেস্ট, তারপরে সিফিলিস বা কোনো এই জাতীয় কোনো তার ইনফেকশন আছে কিনা প্রিভিয়াসলি, এই টেস্টগুলো একটা বেসিক টেস্ট করায়। থাইরয়েডের একটা বেসিক টেস্ট করায় যে তার থাইরয়েডটা নর্মাল আছে কিনা। যদি যেইগুলা আছে সবগুলা তার এক রোগের উপস্থিত থাকে না, তবে যে রিলেটেড থাকে আমরা সেইভাবে তাই সে হাই রিস্ক কিনা এটা তাকে আমরা প্রথমে একটা করি, যে চিহ্নিত করি যে এই রুগীটা হাই রিস্ক কিনা। তারপরে স্বাভাবিকভাবে যে রুগীগুলো হাই রিস্ক থাকে সেইগুলাকে আমরা রুগীকে তো সাথে নিই, এবং রুগীর সাথে তার শাশুড়ি অথবা গার্জিয়ান অথবা হাজবেন্ডকে থাকতে বলি, কারণ আসলে পেশেন্টের সাথে তো অবশ্যই ফ্যামিলি মেম্বার এখানে জড়িত। তারপরে তাদেরকে নিয়ে একটা আমরা কাউন্সিলিং করে, যেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি, রুগীকে সহজে না, মা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার ঝুঁকিতে আসেন আপনি, কিন্তু ঝুঁকি মানে এই না যে আপনার বাচ্চার সমস্যা হবে বা আপনার সমস্যা হবে, আপনি নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকবেন ইনশাল্লাহ, এবং আপনি আমরা কিছু তাকে নিয়ম বলে দিই। তবে ফ্যামিলি অবশ্যই, যেমন আলট্রাসোনোগ্রাফি আমরা করাই, একটা আলট্রাসোনোতে বাচ্চা একটা না একের অধিক বাচ্চার গর্ভফুলটা কোথায় আছে, গর্ভফুলটা যদি জরায়ুর মুখকে কাভার করা থাকে অথবা জরায়ুর মুখে খুব কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে মা কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে।
আবার আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার বৃদ্ধিটা দেখি, বাচ্চার বৃদ্ধি কেমন, তারপরে পানির পরিমাণটা দেখি যে পানি ঠিক আছে কিনা। এবং হচ্ছে আমরা যে টেস্টগুলা করলাম তার হিস্ট্রি, তার ফিজিক্যাল একটা এক্সামিনেশন করি, শারীরিক যেটা যে তার হচ্ছে ওজনটা স্বাভাবিক মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা নাকি অতিরিক্ত বাড়তেছে, ওজন বাড়তেছে। আর এর সাথে কিছু টেস্ট করি, টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে তাকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ কিনা চিহ্নিত করি। ম্যাডাম, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে কিছু বিশেষ দিকগুলোতে লক্ষ্য রাখতে হয়, এই উৎসগুলো জানেন? আমাদের অবশ্যই মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিশেষ করে হাজবেন্ড, শাশুড়ি অথবা মা, মানে অবশ্যই গুরুজন যারা, তাদেরকে নিয়ে আমাদেরকে পেশেন্টকে নিয়ে কাউন্সেলিং করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা অবশ্যই এটা মনে রাখতে হবে যে উচ্চ ঝুঁকিপূর্ণ মানে যে আপনার বাচ্চা বা আপনার নিজের সমস্যা হবে সেটা না। তবে আমাদের অবশ্যই তাদেরকে করতে হবে যে না, আপনি যদি নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকেন, নিয়মিত ওষুধ সেবন করেন, তাহলে আমরা অনেক অংশে ঝুঁকিটা কমাতে পারবো। এবং আমাদের চেষ্টা থাকবে এবং আপনার নিজস্ব অবশ্যই সহযোগিতা থাকবে যে যাতে বাচ্চা এবং মা সুস্থভাবে ডেলিভারি করানো সম্ভব হয়। সেক্ষেত্রে অবশ্যই আমরা ফ্যামিলি মেম্বারকে বলবো যে আপনাকে অবশ্যই ওনার পর্যাপ্ত পরিমাণে রেস্ট মানে বিশ্রাম নিতে হবে এবং তার শারীরিক মানসিক দুটোই যাতে পর্যাপ্ত বিশ্রাম হয়। মানসিক অবশ্যই তাকে মানসিক রেস্ট দিতে হবে। তারপরে আমরা যে ওষুধগুলো ওনাকে সেবন করাবো সেগুলো অবশ্যই আপনাদের নিয়মিতভাবে এগুলাকে খাওয়াতে হবে পেশেন্টকে, এবং তাকে সুষম ও পুষ্টিকর খাবার দিতে হবে নিয়মিত, এবং হচ্ছে তাকে কোনো প্রকার টেনশন স্ট্রেস ফ্রি রাখতে হবে। আর ডাক্তারের কাছে অবশ্যই নিয়মিত পরামর্শের জন্য ডাক্তারের ফলো আপে আসতে হবে, এবং হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এইগুলা বাড়তেছে না কমতেছে নাকি স্বাভাবিক পর্যায়ে আছে এবং মা বা বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা। আর হচ্ছে কিছু আমরা লক্ষণ বলে দিব যে এই লক্ষণগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শের সাথে সাথে আসতে হবে। সেক্ষেত্রে যেমন আমরা অবশ্যই পেশেন্টকে বলে দিব যে যদি প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই তার কিছু লক্ষণ থাকবে, যেমন যদি মাথায় যন্ত্রণা করে, হঠাৎ করে চোখে ঝাপসা দেখে, উপর পেটে ব্যথা হয় অথবা বমি বমি লাগে, অথবা তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, অথবা রক্ত মানে যোনিপথে রক্ত যাচ্ছে, অথবা যোনিপথে চুলকাচ্ছে, যেমন ডায়াবেটিস থাকলে তার ঘন ঘন পেশাব হবে, চুলকাবে যোনিপথে, এবং হচ্ছে ঘন ঘন পিপাসা যদি লাগে বা পেটে ব্যথা হয়। আর বাচ্চার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বাচ্চা নড়াচড়া ঠিক মতো কিক কাউন্ট বলা হয় আর কি, যে নড়াচড়াটা সঠিকভাবে করতেছি কিনা। সাধারণত 12 ঘন্টায় 10 বার অথবা 1 ঘন্টায় যদি 3 বার স্বাভাবিকভাবে নড়ে তাহলে সাধারণত আমরা বলি যে না, বাচ্চা ঠিক আছে। এবং তার ওজনটা যদি বাসায় বা কাছাকাছি চেক করার ব্যবস্থা থাকে সে ওজন মাপবে, এবং হচ্ছে যদি অবশ্যই আমাদেরকে তাকে বলে দিতে হবে যদি হঠাৎ করে সমস্ত শরীর ফুলে যায়, অথবা গায়ে প্রচণ্ড জ্বর আসে, অথবা হঠাৎ করে যদি পানি ভেঙে যায়, মানে একদম পানি ভেঙে যাবে, কাপড় টাপড় সব কিছু ভিজে যায়, অথবা অল্প অল্প করে পানি ভাঙতেছে, সেক্ষেত্রে অবশ্যই যেন ডাক্তারের পরামর্শের সাথে সাথে তার যে নিকটস্থ যে বিশেষজ্ঞ ডাক্তার থাকবে তার সাথে যেন সে কনসাল্ট করে দেখা করে নিয়মিত চেক আপে আসতে হবে। আর হচ্ছে যদি সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির জন্য কিভাবে আমরা তাকে আমরা যে ফ্যামিলি মেম্বার নিয়ে বসি, সেক্ষেত্রে তাকে আমরা যে তার বাচ্চাটা কিভাবে ডেলিভারি করানো হবে সেই বিষয়ে আমরা আসলে অ্যান্টিনেটাল চেক আপের সময় একটা কাউন্সেলিং করে দিই। সাধারণত এখন একটা ভয় কি যে মনে হয় ডাক্তারের কাছে গেলে সিজার লাগবে, আসলে সিজার না। নিশ্চয়ই উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে আসলে চিকিৎসকের কাছে কতবার যাওয়া প্রয়োজন, ফলো আপটি কীভাবে নিশ্চিত করবে সেটিও আমরা জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে।
সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। ম্যাডাম, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে সাধারণত চিকিৎসকের কাছে কয়বার যাওয়া লাগে? আচ্ছা, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে চিকিৎসকের কাছে সাধারণত 1 মাস পর পর ফলো আপে আসতে বলি, তবে ক্ষেত্র বিশেষে যেমন সে বাসায় একটা ফলো আপ মানে সে বাসায় একটা চার্ট মেনটেন করবে, প্রেশারটা আমরা তাকে শিখিয়ে দিব যে কিভাবে তার প্রেশারটা সে চেক করবে এবং যখনই যদি প্রেশার অনেক বেশি হয় অথবা যে আমি লক্ষণগুলো বললাম যদি এই লক্ষণগুলো যে কোনো একটা দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে এবং থ্যাংক ইউ আমার দর্শকদের। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দক্ষিণ এশিয়ার মানুষ হিসাবে আমরা কিন্তু বাংলাদেশে যারা আছি সবাই কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিতে আছি। তো সেই ঝুঁকি থেকে তো উত্তরণের উপায় নেই। তথাপি আরও কিছু ঝুঁকি আছে যেগুলাকে আমরা বলি মডিফায়েবল ঝুঁকি এবং নন মডিফায়েবল ঝুঁকি। মডিফায়েবল ঝুঁকি মানে যেই ঝুঁকিকে আপনি প্রশমনের ব্যবস্থা নিতে পারবেন বা আপনি ইচ্ছা করলে সেই ঝুঁকি কমাতে পারবেন। আর কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আপনি ঝুঁকিতে আছেন কিন্তু সেই বিষয়ে আপনার হাতে আসলে কিছু করার নেই। এরকম যদি পারিবারিক ইতিহাস, যে বাবার ডায়াবেটিস, মার ডায়াবেটিস, তাহলে কিন্তু একজন ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।